হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন টপিক এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর ওপর। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ স্ক্রিনে, এটার নাম হচ্ছে এনার্জি সোর্সেস, যেটা দুটো টাইপ আছে, কনভেনশনাল এনার্জি আর নন কনভেনশনাল এনার্জি। এবার আমরা সবাই জানি দুটো টাইপ, কনভেনশনাল এনার্জি আর নন কনভেনশনাল এনার্জি। কনভেনশনাল এনার্জি যেটা হয় সেটা এক্সস্টিবল, অর্থাৎ খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়, পলিউশন কজ করে, এক্সপেন্সিভ হয় মেইনটেনেন্স, স্টোরেজ এন্ড ট্রান্সমিশনের জন্য, যেরকম নাকি ফসিল ফুয়েল বেসড এনার্জি, অর্থাৎ কোল, অয়েল, পেট্রোলিয়াম, এগুলো তো একদিন না একদিন শেষই হয়ে যাবে। এগুলো হচ্ছে কনভেনশনাল এনার্জির বৈশিষ্ট্য। এরপরে আসছি নন কনভেনশনাল এনার্জি, যেটা বিস্তারিতভাবে আমি এই ভিডিওতে বলে দেব। তো এটা কি হয়, ইনএক্সস্টিবল হয়, অর্থাৎ কখনোই ফুরবে না, পলিউশন ফ্রি থাকবে, লেস এক্সপেন্সিভ, লোকাল ইউজ, ইজি টু মেনটেন, যেরকম নাকি বায়োগ্যাস প্ল্যান্ট। এবার নন কনভেনশনাল এনার্জির মধ্যে কি কি টপিক আমরা বিস্তারিতভাবে এই ভিডিওয়ে জানবো। হাইড্রোইলেকট্রিক সোর্স অফ এনার্জি, নিউক্লিয়ার এনার্জি, সোলার এনার্জি, যেটার মধ্যে নাকি আমরা করব ফটোভোল্টাইক সেল আর সোলার থার্মাল টেকনোলজি, বায়োগ্যাস প্লান্ট, যেটার মধ্যে আছে ফ্লোটিং ডোম বায়োগ্যাস প্লান্ট, জিওথার্মাল এনার্জি মানে জিওথার্মাল পাওয়ার প্লান্ট আর জিওথার্মাল হিট পাম্প আমরা এর মধ্যে দেখব, গ্যাস হাইড্রেটস অ্যাজ এনার্জি সোর্স, আর হাইড্রোজেন ফুয়েল সেল সম্বন্ধে জানবো অ্যাজ ফিউচার এনার্জি সোর্স। তো চলো দেখে নিই হাইড্রোইলেকট্রিক সোর্স অফ এনার্জি। এই হাইড্রোইলেকট্রিক সোর্স অফ এনার্জিটা কোত্থেকে আসে না, ওয়াটার থেকে আসে, জল থেকে আসে। জল মানে ড্যামের মধ্যে এই জলটা আটকানো থাকে, যেই স্লুইস গেটটা খুলে দেওয়া হয়, জলটা অতি দ্রুত এই টারবাইনের উপর এসে পড়ে, আর টারবাইনটা তার ফলে ঘুরতে থাকে, শাফট উঠে যায় জেনারেটরের কাছে, জেনারেটর দিয়ে ইলেকট্রিসিটি প্রডিউসড হয়। তো এবার দেখা যাক জেনারেটর কিভাবে ইলেকট্রিসিটি প্রডিউস করে, জেনারেটর থেকে কিভাবে আমরা বিদ্যুৎ পাই। তার জন্য এটার জন্য একটা ল আছে, তার নামটা হচ্ছে ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এইখানে তুমি স্লাইডটাতে দেখতে পাচ্ছ একটা বার ম্যাগনেট আর একটা হলো কন্টেইনার, তার চারপাশে লাল রঙের জড়ানো আছে, কন্ডাক্টর, অতএব লাল রঙের একটা তার জড়ানো আছে, তোমরা এটা দেখতেই পাচ্ছ। এই যে মুভমেন্টটা হচ্ছে, একবার বার ম্যাগনেটটা বের হচ্ছে, একবার বার ম্যাগনেটটা ঢুকে আসছে, ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হওয়ার কারণে এই কন্ডাক্টর, অতএব এই তারের মাধ্যমে বিদ্যুৎ কিন্তু ফ্লো করছে। লোয়ার ভার্সনে ইলেকট্রোমোটিভ ফোর্স বলা হয়। এই কাঁটাটা দেখছো ঘুরেই যাচ্ছে, তার কারণ ইলেকট্রোমোটিভ ফোর্স প্রডিউস হচ্ছে, যেটা নাকি লোয়ার ভার্সন অফ কারেন্ট। এবার এই প্রিন্সিপাল অনুযায়ী কিন্তু জেনারেটরটা কাজ করে, আর আমাদের অনেক মেগাওয়াটস এর কারেন্ট বা তারও বেশি কারেন্ট আমাদের দেয়। সুতরাং দেখে নিই জেনারেটরের আসলে দুটো পার্ট থাকে, একটা টারবাইন পার্ট আর একটা জেনারেটর পার্ট। টারবাইন পার্টটা কি করে না, যেই আমি আগেই বলেছি, জলটা যেই দ্রুত টারবাইনের উপর এসে পড়ে, টারবাইনটা খুব দ্রুত ঘুরতে থাকে, তার ফলে ফ্লোয়িং ওয়াটার এনার্জিটা মেকানিক্যাল এনার্জিতে পরিবর্তিত হয়। আর একটা যেটা জেনারেটর পার্ট, সেটা কি করে, এই যে জলের মেকানিক্যাল এনার্জিটা, এটাকেই পরিবর্তন করে ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি বেসড অন ফ্যারাডেজ প্রিন্সিপাল। আগেই বলেছি ফ্যারাডেজ প্রিন্সিপাল। এবার এখানে দেখো
দুটো পার্ট জেনারেটরের, রোটার যেটার মধ্যে নাকি ওই ম্যাগনেটটা থাকে, আর স্টেটর যেটার মধ্যে কন্ডাক্টরটা থাকে। এবার রোটার যেটার মধ্যে ম্যাগনেটটা থাকে, এবার রোটার সেটা ঘুরতে থাকে। কার দিকে ঘুরতে থাকে? কার চারপাশে ঘুরতে থাকে? না, কন্ডাক্টর, অতএব স্টেটরের চারপাশে ঘুরতে থাকে। এই যে মুভমেন্টের ফলে কি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হচ্ছে, যেহেতু ম্যাগনেট নিচে ঘুরছে, ম্যাগনেটিক ফিল্ডটা ক্রমশ চেঞ্জ হতে থাকে around with respect to stator, অতএব কন্ডাক্টর। তার ফলে কিন্তু ইলেকট্রিসিটি আমরা পেয়ে যাচ্ছি, প্রডিউসড হচ্ছে। এইভাবে জেনারেটর থেকে ইলেকট্রিসিটি প্রডিউসড হয়। এরপরে চলে আসছি নিউক্লিয়ার পাওয়ার। আমাদের দেশে অনেক নিউক্লিয়ার পাওয়ার স্টেশন আছে, সেখান থেকে ইলেকট্রিসিটি কিভাবে উৎপাদন হয়? এটার প্রিন্সিপালটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার ফিশন হয়ে কি হয়, জল খুব গরম হয়ে গিয়ে স্টিমে পরিবর্তন হয়। স্টিমটা কি করে, টারবাইনকে ঘোরায়, টারবাইনটা আবার জেনারেটরকে ঘোরায়, জেনারেটর থেকে আমরা ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক পাওয়ার পেয়ে যাই। ঠিক যেমন আগে বলেছি, কিভাবে জেনারেটর থেকে পেয়ে যাই তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। এবারে ফিশন রিঅ্যাকশনটা কি? ফিউশন আর ফিশন রিঅ্যাকশন একেবারে আলাদা। ফিউশন হচ্ছে যখন আলাদা আলাদা পার্টস, বিভক্ত পার্টস যখন একত্রিত হচ্ছে, তাকে আমরা বলছি ফিউশন। কিন্তু ফিশন, ফিশন মানে হচ্ছে যখন একটা পার্ট থেকে অনেকগুলো পার্টসে বিভক্ত হয়, তাকে বলছি ফিশন। এখানে দেখো একটা ইউরেনিয়াম নিউক্লিয়াস দেওয়া আছে ফর এক্সাম্পল, এর মধ্যে নিউট্রনসকে যখন ফোর্সফুলি ঢোকানো হচ্ছে, তখন সব নিউক্লিয়াসটা ফেটে যাচ্ছে, মানে উইথ ফোর্স নিউট্রনস গুলো বেরিয়ে যাচ্ছে। রিঅ্যাকশন প্রোডাক্টস প্লাস এনার্জি, এই যে প্রচন্ড ফোর্স, প্রচন্ড এনার্জির সঙ্গে নিউট্রনস গুলো বেরিয়ে যাচ্ছে, নিউক্লিয়ার মেটেরিয়ালস গুলো বেরিয়ে যাচ্ছে, এই এনার্জিকে আমরা কাজে লাগিয়ে ইলেকট্রিসিটি উৎপাদন করি। দেখো এটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কি হয়, অবভিয়াসলি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর থাকে, এটা হচ্ছে সেই নিউক্লিয়ার রিঅ্যাক্টর। আর নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ভেতরে কি থাকে না, ফুয়েল রডস, যার মধ্যেই কিনা ওই ফিশন রিঅ্যাকশনটা হয়, ইউরেনিয়ামের তৈরি এইখানে ফিশন রিঅ্যাকশনটা হয়। আর তার পাশে ঠান্ডা জল দেওয়া হয়, যাতে করে ওই জলটা এই ফুয়েল রডসকে ঠান্ডা করতে পারে। আর তার ফলে কি হয়, জলটা নিজে গরম হয়ে যায়। জলটা ইউরেনিয়াম রডসকে তো ঠান্ডা করলো, আর নিজে জলটা গরম হয়ে গেল। টু প্রডিউস স্টিম, স্টিম প্রডিউস করার ফলে কি হয়, খুব দ্রুত স্টিমটা এসে কার উপর এসে পড়ে, টারবাইনের উপর এসে পড়ে, টারবাইন ঘুরতে থাকে, জেনারেটর থেকে ইলেকট্রিসিটি প্রডিউস হয়, আর তারপর স্টিমটা আবার পাইপলাইনের মধ্যে দিয়ে চলে আসে কন্ডেন্সারে। এই কন্ডেন্সারটা জলকে একদম ঠান্ডা করে দেয়, আর কুলিং টাওয়ার কি করে, এক্সট্রা হিটকে বার করে দেয়, আর কন্ডেন্সারের আর কন্ডেন্সারের থ্রু দিয়ে আবার জল এই হিটেড এরিয়ায় চলে আসে। তোমরা দেখতেই পাচ্ছ, দিস এনার্জি হিটস ওয়াটার ক্রিয়েটিং স্টিম, হিট এক্সচেঞ্জারে চলে আসে, স্টিম ক্রিয়েট হয়, আবার এই সাইকেলটা এইভাবে চলতে থাকে। মানে একবার করে জল স্টিমে পরিবর্তন হয় বাই কুলিং দ্য ইউরেনিয়াম রডস, আর তারপরে স্টিমটা আবার টারবাইনকে ঘোরায়, জেনারেটরকে ঘোরায়, আর ইলেকট্রিসিটি উৎপাদন করে। এইভাবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কাজ করে। নেক্সটটাতে চলে যাই, সোলার এনার্জি। আমরা সবাই জানি লাইট এন্ড হিট ফ্রম সানই হচ্ছে সোলার এনার্জি। এবারে এই সোলার এনার্জিটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? ফটোভোল্টাইক সেল, সোলার থার্মাল টেকনোলজি, আর প্যাসিভ সোলার হিটিং এর মাধ্যমে। তো ফটোভোল্টাইক সেল ব্যাপারটা কি আমরা বুঝবো, সোলার থার্মাল টেকনোলজি আর প্যাসিভ সোলার
হিটিং মানে হচ্ছে শীতকালে আমরা যখন গা গরম করি, এটাই নাথিং বাট প্যাসিভ সোলার হিটিং। তো এবার দেখে নিই ফটোভোল্টাইক সেলটা কি করে। এর কাজই হচ্ছে লাইট অ্যাবজর্ব করে, সানলাইট অ্যাবজর্ব করে ইলেকট্রিসিটিতে পরিবর্তন করা। তো একটা যখন ফটোভোল্টাইক সেলটাই হচ্ছে একটা ইউনিট যেটা নাকি তোমার সোলার এনার্জিকে ইলেকট্রিসিটিতে পরিবর্তন করবে। এই গ্রুপ অফ ফটোভোল্টাইক সেলকে বলা হয়, অনেকগুলো ফটোভোল্টাইক সেলকে একসঙ্গে বলা হয় সোলার প্যানেল। আর গ্রুপ অফ সোলার প্যানেল অর্থাৎ অনেকগুলো সোলার প্যানেলকে একসঙ্গে বলা হয় সোলার অ্যারে। এবার দেখে নিই ফটোভোল্টাইক সেল থেকে কিভাবে ইলেকট্রিসিটি উৎপাদন হয়। এখানে দেখতে পাচ্ছ সূর্যের রশ্মি যেই ফটোভোল্টাইক সেলের উপর পড়ছে, সূর্যতে ফোটনস আছে, এনার্জি ফোটনস আছে। এই ফোটনস গুলো থেকে ইলেকট্রনস বেরিয়ে আসছে অন সেমিকন্ডাক্টর। এই লেয়ারটা যেটা পয়েন্ট আউট করছি সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর লেয়ার। এখানে ইলেকট্রনস গুলো ক্যাপচার্ড হয়ে যাচ্ছে, আর সেমিকন্ডাক্টর লেয়ারের সঙ্গে দুটো তার দেওয়া আছে পজিটিভ নেগেটিভ টার্মিনালে, যেটা নাকি কানেক্টেড টু বাল্ব। আর তার ফলে ইলেকট্রনস যেহেতু এখান দিয়ে ফ্লো করছে ফ্রম ফোটনস আসছে কোত্থেকে, সূর্যের আলো থেকে ফোটনস। তারপর ইলেকট্রনস গুলো ফ্লো করার ফলে এখান থেকে কারেন্ট উৎপাদন হচ্ছে, আর এই বাল্বটা জ্বলছে, তোমরা দেখতে পাচ্ছ। অতএব কি হচ্ছে, ফার্স্ট সূর্যের রশ্মি, ফোটনস, ইলেকট্রনস কোথায় আসছে, সেমিকন্ডাক্টরে ইলেকট্রনস আসার ফলে কারেন্ট উৎপাদন হচ্ছে এবং আমার বাল্ব জ্বলছে। এইটা হলো একটা ইউনিট। এরকম অনেক ইউনিটস থাকে যাকে নাকি বলে সোলার প্যানেল। অতএব সোলার প্যানেল থেকে আমরা অনেক বেশি অ্যামাউন্টের কারেন্ট পাই, আর সোলার অ্যারে থেকে আরো বেশি অ্যামাউন্ট অফ কারেন্ট পাই। কারণ কি, সোলার অ্যারেটা হচ্ছে সোলার প্যানেল অনেকগুলো। এবার চলে আসছি সোলার থার্মাল টেকনোলজিতে। সোলার থার্মাল টেকনোলজিতে কি হচ্ছে, অনেকগুলো মিরর দেওয়া থাকে যেটা নাকি রিফ্লেকশন ঘটায়। রিফ্লেকশনের কারণে সোলার এনার্জি অর্থাৎ সূর্যের আলোটা ট্র্যাপড হয়ে যায়, এবং এই যে রডটা সামনে দেখতে পাচ্ছ, এই রডের ভেতর একটা স্পেশাল ফ্লুইড থাকে যেটাকে খুব হিট আপ করে। আর এই হিট এক্সচেঞ্জারে কি হয়, হিট এক্সচেঞ্জারে তোমার এই যে স্পেশাল লিকুইডের যে হিটটা সেটা চলে আসে জলের ওপর। এই পাইপটা দিয়ে জল বয়ে যায়। এই জলটাই কিন্তু হিট আপ হয়ে যায় কার জন্য না, এই স্পেশাল লিকুইডের জন্য। স্পেশাল লিকুইডটা তার হিটটা দিয়ে দেয় এই ওয়াটারকে। ওয়াটারটা তার ফলে স্টিমে পরিবর্তন হয়ে যায়। স্টিমটা খুব তাড়াতাড়ি খুব ফোর্সের সঙ্গে টারবাইনের উপর এসে পড়ে, টারবাইন থেকে জেনারেটর থেকে ইলেকট্রিসিটি উৎপাদন হয়। তারপরে স্টিমটা আস্তে আস্তে কুল করা হয়, ওয়াটারে আবার পরিবর্তন করা হয়, আর ওয়াটার থেকে আবার কি হয় না, হিট অফ দ্য স্পেশাল লিকুইড এসে পড়ে হিট এক্সচেঞ্জারে, ফ্রম হিট ইনটু ওয়াটার। তারপরে আবার স্টিম, আবার টারবাইন, আবার জেনারেটর, আবার ইলেকট্রিসিটি। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার পরের স্লাইডে চলে যাই। বায়োগ্যাস প্লান্ট। বায়োগ্যাস প্লান্ট এখানে আমি এক্সপ্লেন করছি ফ্লোটিং ডোম বায়োগ্যাস প্লান্ট। ফ্লোটিং ডোম বায়োগ্যাস প্লান্টে কি হচ্ছে, একটা এরিয়া আছে যেটা নাকি ইটের দ্বারা নির্মিত। সেখানে যত এগ্রিকালচারাল প্রডিউস, যত সিওয়েজ এরকম ঢালা হয়, এবং সেটা ইনলেট পাইপের মাধ্যমে ডাইজেস্টার ট্যাঙ্কে দেওয়া হয়, ডাইজেস্টার ট্যাঙ্কে জমা হয়। ডাইজেস্টার ট্যাঙ্কের ভেতরে অনেক আবর্জনা জমার ফলে এখানে মিথানোজেন্স খুব অ্যাক্টিভ হয়ে যায়, মিথানোজেনিক ব্যাকটেরিয়া। তার ফলে গ্যাস প্রডিউসড হয়।
এইটা এখানে দেখতে পাচ্ছ গ্যাস হোল্ডারটা একটু ওপরের দিকে, মাঝখানে একটা স্পেস। কারণ কি, এই স্পেসটা বোঝাচ্ছে এই ট্যাঙ্কের ভেতর এই মুহূর্তে অনেক গ্যাস ফিল্ড আছে, মেইনলি মিথেন গ্যাস। এই মিথেন গ্যাসটা যখন ভর্তি হয়ে যায়, অতএব গ্যাস হোল্ডারটা ওপরের দিকে চলে যায়, তখন এই এটার সঙ্গে যে পাইপলাইনটা কানেক্টেড, তা দিয়ে মিথেন গ্যাসটা ফ্লো করে আর ওভেনটা জ্বলে ওঠে, বাড়ির চুলা ওভেন জ্বলে ওঠে। এবারে এই যে মিথেন গ্যাস যে উৎপন্ন করা হচ্ছে ডাইজেস্টর ট্যাঙ্কে, এটার মধ্যে যে এক্সট্রা সিওয়েজটা যেটা আসছে, সেটা আউটলেট পাইপের মধ্যে দিয়ে চলে গিয়ে আউটার ফ্লো ট্যাঙ্কে জমা হয়। এটাই হচ্ছে প্রিন্সিপাল ফ্লোটিং ডোম বায়োগ্যাস প্লান্ট। এরপর হচ্ছে জিওথার্মাল এনার্জি। জিও মানে আর্থ, আমাদের পৃথিবী, আর্থ। তো জিওথার্মাল পাওয়ার প্লান্ট আর জিওথার্মাল হিট পাম্প কিভাবে কাজ করে এটা আমরা দেখে নেব। জিওথার্মাল পাওয়ার প্লান্ট এটা জেনারেলি ঠান্ডার দেশে হয়। ঠান্ডার দেশে গ্রাউন্ডে কিন্তু খুব হট থাকে, গরম থাকে। এই তোমরা লাল লাইনটা যে দেখতে পাচ্ছ, এটার মানে গরম জল। লাল মানে গরম, লালটা গরম জলটা আস্তে আস্তে করে সারফেসে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে আরো বেশি গরম করা হচ্ছে হিট দিয়ে, এবং সেখানে আন্ডার লো প্রেসার সেটাকে বদলে দেওয়া হচ্ছে ইনটু স্টিম। স্টিমটা যখন খুব দ্রুত টারবাইনের ওপর এসে পড়ে, তোমরা সবাই বুঝে গেছো, এটার থেকে জেনারেটর টার্ন করে, আর জেনারেটর থেকে কি হয়, ইলেকট্রিসিটি উৎপাদন হয়। এবারে এই টারবাইনটার কাজ শেষ হলে, অতএব ইলেকট্রিসিটি প্রডিউস শেষ হলে, এই জল স্টিমটা আবার কুলিং টাওয়ারে দেওয়া হয়, যেটার থেকে নাকি স্টিমটা পরিবর্তন হয় ইনটু ওয়াটার, কুল ওয়াটার, আর কুল ওয়াটারটা আবার ইনজেক্ট করা হয় ইনটু আন্ডারগ্রাউন্ড। এইরকম ভাবে সাইকেলটা চলতে থাকে আর ইলেকট্রিসিটি আমরা পেয়ে যাই। এবার আসছি জিওথার্মাল হিট পাম্পসে। এটাও বাইরের দেশে হয়। যেরকম ঠান্ডার দেশে যখন ঠান্ডার টাইমে, তখন কি হয়, অ্যাবাভ দ্য গ্রাউন্ড মানে সারফেসে খুব আইসি হয়, বরফ পড়ে, খুব আইসি হয়, তো সারফেসটা খুব ঠান্ডা হয়, তোমরা সবাই জানো। কিন্তু আমরা সবসময় ঠান্ডার দিনে কি চাই, গরম জল ব্যবহার করতে, তাই তো? আন্ডারগ্রাউন্ডে কিন্তু সেই সময় তখন খুব গরম থাকে। তো জল যখন আন্ডারগ্রাউন্ড দিয়ে যায়, তখন সেটা খুব গরম জল হয়। তো দেখো, ঠান্ডা জল ওপর থেকে ঠান্ডা জল আসছে গ্রাউন্ডে, আর গ্র্যাজুয়ালি আস্তে আস্তে এই ঠান্ডা জলটা যখন বাড়িতে ঢুকছে, এই বাড়িটাতে ঢুকছে, তখন কিন্তু আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে জলটা। আর সেই গরম জল আমরা বিভিন্ন বাড়ির কাজে বা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ঠান্ডার সময়। আর গরমের সময় ঠিক অপোজিটটা হয়। অ্যাবাভ দ্য সারফেস মানে ল্যান্ডে প্রচন্ড গরম থাকে, যেরকম এখন আমাদের ল্যান্ডে প্রচন্ড গরম, আর তার ফলে জলও গরম। গরম জল পাঠানো হচ্ছে কোথায়, আন্ডারগ্রাউন্ডে। লাল দিয়ে দেখতে পাচ্ছ, গরম জল পাঠানো হচ্ছে আন্ডারগ্রাউন্ডে। এই আন্ডারগ্রাউন্ডে যাওয়ার পর কি হয়, জলটা আস্তে 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 ঠান্ডা হয়ে যায়। কারণ কি, আন্ডারগ্রাউন্ড সেই সময় ঠান্ডা, আর এই ঠান্ডা জল তারপর কি হয়, এই বাড়ির মধ্যে প্রবেশ করে, আর সমস্ত বাড়ির কাজ ঠান্ডা জলে করা যায়। সুতরাং এটাই হচ্ছে জিওথার্মাল হিট পাম্পের কাজ। গরম দিনে ঠান্ডা জল পাওয়া যায়, আর ঠান্ডা দিনে গরম জল পাওয়া যায়, ডিউ টু আর্থস হিট অ্যান্ড আর্থস কুলনেস। গ্যাস হাইড্রেটস। গ্যাস হাইড্রেটস জিনিসটা কি, এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্যাস হাইড্রেটস। গ্যাস হাইড্রেটস হচ্ছে ক্রিস্টালাইন সলিড, ওয়াটার বেসড ক্রিস্টালাইন সলিড, যেটা নাকি ওশান ফ্লোর, সি ফ্লোর এগুলোতে পাওয়া যায়। আর এর মধ্যে ট্র্যাপড থাকে, আটকে থাকে মিথেন গ্যাস।
এটাও একটা অভিনব উপায় যেটা নাকি ফিউচারে আমাদের এনার্জি দিতে পারে। ওকে, সুতরাং এখানে কি হচ্ছে, ফসিল, এটা একটা খুব বড় রিজার্ভার ফর ফসিল ফুয়েল। গ্যাস হাইড্রেটসটা এখানে দেখতেই পাচ্ছ এই পিকচারে কোথায় কোথায় আছে। যেরকম আমি বলেছি, সি সেডিমেন্টে আছে, আর্কটিক পারমাফ্রস্টে থাকে, ওশান ফ্লোরে থাকে। আর এটার থেকে যে মিথেনটা আছে সেটা খুব ভালোভাবে ফ্লো করে আমাদের জ্বালানিতে সাহায্য করতে পারে। এই দেখো, এটা স্ট্রাকচার, এটা হচ্ছে একটা ল্যাটিস স্ট্রাকচার, ওয়াটার মলিকিউলস দিয়ে তৈরি। আর গ্রিন বলটা যেটা দেখছো সেটাই হচ্ছে মিথেন। গ্রিন বলস গুলো যেটা দেখছো সেটাই হচ্ছে মিথেন। এবার টেকনিকটা কি হিসেবে আমরা এটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এখানে ইনজেক্ট করি কার্বন ডাই অক্সাইড, তাহলে দেখা যাবে যে এই ওয়াটার মলিকিউলস এর ল্যাটিসটা ফেটে গিয়ে মিথেন গুলোকে বার করে দেবে, যেখান থেকে আমরা নাকি এটা মিথেনটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। আর ল্যাটিসের ভেতরে কার্বন ডাই অক্সাইড থেকে যাবে। এইভাবে গ্যাস হাইড্রেটস কে আমরা এনার্জি সোর্স হিসেবে ব্যবহার করতে পারি। দিস ইজ অল আন্ডার রিসার্চ। এখনো এখনো এর ওপর অনেক গবেষণা চলছে। আমি আশা করব তোমরাও এটাতে পার্টিসিপেট করো। তো এরপরে হচ্ছে হাইড্রোজেন ফিউচার এনার্জি সোর্স। হাইড্রোজেন কি কি উপায়ে হাইড্রোজেনকে আইসোলেশন করা যাবে? ফ্রম হাইড্রোকার্বন, বাই অ্যাপ্লাইং হিট অ্যাপ্লাই করে হাইড্রোকার্বন থেকে আমরা হাইড্রোজেন পেতে পারি। জল থেকে হাইড্রোজেন পেতে পারি বাই ইলেকট্রোলাইসিস। আর অ্যালগি ব্যাকটেরিয়া থেকে হাইড্রোজেন পেতে পারি আন্ডার সার্টেন কন্ডিশনস। এবারে হাইড্রোজেন যে আমাদের এনার্জি সোর্স হিসেবে ব্যবহার হয় সেটা কিভাবে না, ফিউয়েল সেল কনস্ট্রাক্ট করে। হাইড্রোজেন ফুয়েল সেল সম্বন্ধে এবার জানবো। এটা দেখো একটা হাইড্রোজেন ফুয়েল সেল, এটার মধ্যে অনেকগুলো বলের মতো বস্তু তোমরা দেখতে পাচ্ছ, লাল, নীল, সবুজ, হলুদ। লালটা হচ্ছে হাইড্রোজেন, লাল বলস গুলো হচ্ছে হাইড্রোজেন। নীল বলস গুলো হচ্ছে অক্সিজেন, সবুজ গুলো হচ্ছে প্রোটনস, আর হলুদ বলস গুলো হচ্ছে ইলেকট্রনস। এবারে এটার দুটো প্রধান অংশ, অ্যানোড আর ক্যাথোড। এই হালকা নীল অংশটা অ্যানোড, আর এই দিকে হালকা নীল অংশটা ক্যাথোড। এবার কি হচ্ছে, যে তোমার হাইড্রোজেন অ্যাটম গুলো অ্যানোডের ভেতর ঢুকছে, সেগুলো বিভক্ত হয়ে যাচ্ছে ইনটু ইলেকট্রন অ্যান্ড প্রোটন, অর্থাৎ কিনা ইনটু গ্রিন অ্যান্ড ইয়েলো বলস। সেইভাবে গ্রিনটা আবার মানে প্রোটনটা আবার অপোজিট দিকে চলে এসে দুটো প্রোটন এক হয়ে আবার কি হচ্ছে, হাইড্রোজেন অ্যাটম হচ্ছে। এবার দুটো হাইড্রোজেন অ্যাটম একটা অক্সিজেনের মলিকিউলের সঙ্গে যুক্ত হয়ে আবার ওয়াটার হয়ে হিট উৎপন্ন হয় আর বেরিয়ে যায়। এটার মাঝখানে কি হচ্ছে, খুব ইম্পর্টেন্ট, এটা ইলেকট্রনস উৎপাদন হচ্ছে, মানে ইলেকট্রিক কারেন্ট ফ্লো করছে। অতএব আমরা ইলেকট্রিক কারেন্ট পেয়ে যাচ্ছি হাইড্রোজেন ফুয়েল সেল থেকে। এটার জন্য আমরা এই হাইড্রোজেন ফুয়েল সেলের থেকে যে ইলেকট্রিক কারেন্টটা উৎপাদন হচ্ছে, এটা বিভিন্ন কাজে আমরা লাগাতে পারি। দেখো, খুব লক্ষ্য করে দেখো, প্রোটনস আর ইলেকট্রনস এ বিভক্ত হচ্ছে, আর ইলেকট্রনস গুলো ফ্লো করছে, অতএব কারেন্ট ফ্লো হচ্ছে। এই যে হাইড্রোজেন ফুয়েল সেল থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি, এগুলো কিরম ভাবে কাজে লাগছে? ফুয়েল ফর ভেহিকল, যেখানে নো পলিউশন আর নো স্মোক থাকছে, মানে কোনো পলিউশন বা স্মোক ক্রিয়েট করবে না। নাসাতে এই স্পেস শাটল আর রকেটস এর যে শাটল সিস্টেম, সেখানে ইলেকট্রিক্যাল সিস্টেম হিসেবে অনেক সময় হাইড্রোজেন ফুয়েল সেলকে ব্যবহার করা হয়। ওকে, সুতরাং এবারে সামারিতে আসছি। নন কনভেনশনাল এনার্জি সোর্স
একটা খুব অভিনব উপায়, যেটা এখন রিসার্চ চলছে, যেমন গ্যাস হাইড্রেটস এবং হাইড্রোজেন ফুয়েল সেলের উপর অনেক রিসার্চ চলছে। এছাড়া আমরা জানি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টস আমাদের দেশে আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস আমাদের দেশে আছে। এগুলোর দ্বারাই আমাদের এনার্জি সংক্রান্ত যে ইস্যুস গুলো অনেকটা সলভ হয়েছে। আরো রিসার্চ এর দ্বারা গ্যাস হাইড্রেটস বা হাইড্রোজেন ফুয়েল সেলের আরো রিসার্চের দ্বারা আশা আছে যে এই এনার্জি রিলেটেড ইস্যুস গুলোকে আমরা সলভ করব। সুতরাং বন্ধুরা, থেমে থেকো না, অবশ্যই রিসার্চের দিকে ঝাঁপিয়ে পড়বে তোমরা। এবং আমার এখানেই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। থ্যাংক ইউ সো মাচ।